This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. ইয়েভগেনি প্রিগোজিন ছিলেন পুতিনের ডান হাত, বিশ্ব রাজনীতি চিনত এক ডাকে। ছিলেন রুশ প্রেসিডেন্টের পাচক, খুলে ফেলেছিলেন রেস্তোরাঁ। পুতিনের উৎসাহে গড়েছিলেন ভাড়াটে সেনাদল ওয়াগনার। এই ভাড়াটে সেনাবাহিনী রাশিয়ার হয়ে লড়েছে ইউক্রেনের বিরুদ্ধে, আবার বন্দুকের নল ঘুরেছে উল্টো দিকেও। ক্রেমলিনের বিরুদ্ধে বিদ্রোহ করে ওয়াগনার। প্রিগোজিন আর পুতিনের সম্পর্কে ফাটল ধরে। প্রিগোজিনের অভিযোগ ছিল রুশ সেনার বিরুদ্ধে, ছিল ভাড়াটে বাহিনীর ওপর হামলার অভিযোগ। পুতিন প্রমাদ গোনেন, প্রিগোজিনের রহস্য মৃত্যু হয়। ওয়াগনার এখনও যুদ্ধের ময়দানে আছে, ভাড়াটে বাহিনী টাকা পেলেই যুদ্ধে লড়ে। ভাড়াটে সেনা কি শুধু রাশিয়ায়? সন্দেশখালিতেও কি ভাড়াটে বাহিনী? সাজানো গোছানো একটা লড়াই চলছে সন্দেশখালিতে। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. লড়াই, ভাড়াটে সেনা, এই শব্দগুলোর সঙ্গে আমরা খুব বেশি পরিচিত কি ওই যখন রাশিয়া নিয়ে যখন কথা হয় তখন মাঝে মধ্যে আমরা শুনতে পাই, কিন্তু তা বাদ দিয়ে নর্মালি আমরা বাঙালিরা আমরা ভাড়াটে বলতে তো ওই বাড়ির ভাড়াটেকেই বুঝি। কিন্তু ভাড়াটে তারা কি কখনো আপন হয় না? তা সে বাড়ির ভাড়াটেই হোক বা এই সেনা। এই যে দেখলেন তো প্রিগোজিন বা তার ওই ওয়াগনার বাহিনী, তারা যে রাশিয়া ভাড়া করেছিল, যে রাশিয়া তৈরি করেছিল, পয়সা দিয়েছিল, তাদের বিরুদ্ধেই লড়ে গেছে। বিশ্বাস করা যায় না, পেশাদার একদল ভাড়াটে, তাদের পর্যন্ত বিশ্বাস করা যায় না। কিন্তু যদি প্রতিবাদের জন্য ভাড়া করা লোক বা ভাড়াটে প্রতিবাদী হয়, এটাও আমরা আগে জানতাম না, ইদানিং জেনেছি, ওই তৃণমূল শেখালো বলে। দ্বিতীয় দফার ভোটের পর থেকেই যখন ওই একটার পর একটা সামনে ভাইরাল ভিডিওগুলো চলে আসছিল, তিনটে ভাইরাল ভিডিও এসছে, আর তারপরেই তৃণমূল দাবি করছে যে ওই ভোটের বাজারে এই ভাইরাল ভিডিওগুলোই হচ্ছে বেদ। কিন্তু স্টিং অপারেশন বলে যে ভিডিও ভাইরাল হয়েছে, সেটা কে বানিয়েছে সেটা কিন্তু কিছুতেই জানা যাচ্ছে না। ভাইরাল ভিডিওর নেপথ্য কারিগর নেপথ্যেই আছেন। দেখুন, এরকম প্রচার বিমুখ মানুষ কিন্তু চট করে দেখা যায় না, জানেন তো। যার ভিডিও জোর দৌলতে একদম চারপাশে এরকম ভোটের বাজারে এরকম একটা আলোড়ন তৈরি হলো, একটা আন্দোলন কমপ্লিটলি ভাড়াটেদের দ্বারা পরিচালিত, এরকম একটা অভিযোগ তোলার সুবিধা পেয়ে গেল বা সুযোগ পেয়ে গেল তৃণমূল। সেই মানুষটা কীরকম নিভৃতে নীরবে লুকিয়ে রয়েছেন, দেখে অবাক লাগছে না? দেখুন, আমরা তো জানি যে এরকম ভাইরাল ভিডিও যেটা অসংখ্য লোক দেখে, আর এই সোশ্যাল মিডিয়াগুলোতে জানেন তো এই ভিডিও যত বেশি দেখে, মনিটাইজ করা থাকলে তত বেশি রোজগারও হয়। তিনি রোজগার করার দিকেও খুব একটা আগ্রহী নন, বা হয়তো রোজগার আপন মনে হয়েই যাচ্ছে, তিনি নিশ্চিন্তে আছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে যশ রোজগারটা হওয়ার ব্যাপারটা, সেটা তাকে নিয়ে তো জয় জয়কার পড়ে যাওয়ার কথা। এত বড় একটা সত্য সামনে এনে দিয়েছেন শাসক দলের জন্য, মাথায় তুলে নাচবে মশাই সবাই তাকে, কিন্তু পেলে তো তাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। সে যাই হোক, ভিডিওর কারিগরকে নিয়ে না হয় আমরা বেশি কথা না বলি, তিনি তার মতো করে থাকুক নিশ্চিন্তে। হইচই ফেলে দিয়েছে, সেই দূর থেকে বসে পাঁচিলের ওপরে বসে মজা দেখুন। আমরা ওই ভিডিওটা নিয়ে বরঞ্চ ভাবি, এই যে ভিডিওগুলোর ভিত্তিতে মামলা রুজু হয়ে গেল, তাতে আমি আপনি অবাক হতে পারি, বিজেপি প্রশ্ন তুলতে পারে, কিন্তু তৃণমূল কর্মীরা যুক্তি পেশ করতেই পারেন। তারা বলতেই পারেন, বেদ কে লিখেছে তা কেউ জানে নাকি? তবু বেদকে ধর্মগ্রন্থ বলে মানুষ বৈদিক মন্ত্র প্রয়োগে বিয়ে শাদী সব কিছু হয়, তাহলে ভাইরাল ভিডিওকেও
বেদ হিসেবে মেনে নিতে অসুবিধে কোথায়? সেই বেদজ্ঞানেই সম্ভবত মামলাটা হয়েছে, জানেন তো। এই যে বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা, তাকে দিয়ে নাকি সাদা কাগজে সই টই করিয়ে তার মধ্যে ধর্ষণের অভিযোগ লিখে নেওয়া হয়েছিল, এরকম বয়ান আর কি। তো পিয়ালি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন, আদালত তাকে জেল হেফাজতে পাঠিয়েছে। দেখুন, সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ থেকে ভাইরাল ভিডিও প্রকাশ এবং তারপরে এই পিয়ালির জেল যাত্রা, এই পর্যন্ত পৌঁছে মনে হচ্ছে একটু থামতে হবে, একটু পেছন ফিরে তাকিয়ে একটু ভাবুন তো। দেখবেন তৃণমূল এই যে সমস্ত সাজানো ঘটনার অভিযোগ করেছিল, পিয়ালির ভাইরাল ভিডিও প্রকাশ করে দাবি করেছিল যে সব ঝুট হ্যায়, তাহলে কি সেই সব দাবি একদম সত্যি? সেটাই মান্যতা পেয়ে গেল, তাই তো হচ্ছে পিয়ালি জেল হেফাজতে। কিন্তু উল্টো বক্তব্য তো আছে। বিজেপির বসিরহাটের প্রার্থী রেখা পাত্রর দাবি কি? তিনি বলছেন মিথ্যে মামলায় পিয়ালিকে ফাঁসানো হয়েছে। তাহলে পিয়ালির সঙ্গে ও ভাইরাল ভিডিওতে রেখাকেও দেখা গেছিল, সুতরাং তার নামেও মানে রেখার নামেও অভিযোগ দায়ের হয়েছে। রেখা বলছেন সেই সমস্ত অভিযোগ মিথ্যে। কি দাঁড়ালো তাহলে? ষড়যন্ত্রের পাল্টা হিসেবে আর একটা ষড়যন্ত্রের অভিযোগ সামনে চলে এলো। অর্থাৎ কেউ না কেউ ওই কোনো অন্তরালে থাকা ভাড়াটে বাহিনীর ওপর ভরসা করেই যে বিপক্ষকে মাত করার চেষ্টা করছে, সেটা কিন্তু আমাদের কাছে একদম স্পষ্ট। তৃণমূলের গুন্ডা বাহিনীরা যখন মানুষের ওপরে অত্যাচার করে না পাচ্ছে, তখন রাজ্যের পুলিশ দিয়ে মিথ্যে কেস দেওয়া হয়েছে। এই মিথ্যে কেসের জন্যে এইভাবে মিথ্যে কেস দিয়ে এইভাবে আমাদের এই আন্দোলনের মায়েদের অ্যারেস্ট করার জন্য, এই পিয়ালি দাসকে অ্যারেস্ট করার জন্য এই রেখা পাত্র ছেড়ে দেবে না। তাদের শুধু পিয়ালি দাস নয়, এরকম সন্দেশখালীর অনেক মা বোনের নামে এরকম মিথ্যে কেস দেওয়া হয়েছে। তা সেই প্রত্যেকটা মা বোনের হয়ে বলছি, এই রেখা পাত্র দেখে নেবে। এই মা বোনেদেরকে মিথ্যে কেস দিয়ে এই পিয়ালি দাসকে আজকের কোর্টে জামিন হতে গিয়েছিল, তাকে মিথ্যে কেস দিয়ে আজকের অ্যারেস্ট করার জন্য রেখা পাত্র তাদেরকে ছেড়ে দেবে না। এখানে অ্যারেস্ট হওয়ার বিষয়টা আইনের পথে চলবে। আইন তাকে অ্যারেস্ট করেছে, কি আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই। আমরা সকলেই আইনকে সম্মান জানাই, শ্রদ্ধা করি। সেই আইন যদি তাকে হাজত দিয়ে দেয়, তাহলে এখানে আমাদের কি বক্তব্য থাকার? দিদি ভয় পেয়েছে, আন্দোলনকারীদের দিদি ভয় পেয়েছে। আপনি আত্মসমর্পণ করবেন কেন? আত্মসমর্পণ কেন করলেন? অভিযোগ না হলে আত্মসমর্পণ করলেন কেন? অভিযোগটা তো আজকেরই কোর্টে আসার পরে জানলাম না। কোর্টে আসার পরে, তার আগে আমি জানতাম না যে এই অভিযোগ। আমি কোনো হুমকি দেইনি, আমি সৎ পথেই আছি, সত্যের পথেই আছি। কাগজে অভিযোগ করিয়েছেন? না, আমার কোনো ভুয়ো কাগজে অভিযোগ নেই, এমন কোনো প্রমাণ নেই। চক্রান্ত, দিদি আন্দোলনকারী ভয় পেয়েছেন। শুরুতেই রাশিয়ার ভাড়াটে বাহিনী, ওই ওয়াগনারের কথা বলছিলাম না, দেখুন তারা ভাড়াটে বাহিনীর বিষয়টা বোঝানোর জন্য বলছিলাম আর কি। কারণ এই সন্দেশখালীতে যারা আন্দোলন করছিলেন, যারা হইচই ফেলে দিয়েছিলেন, ওই যাদের অভিযোগগুলো আমরা বারবার দিনের পর দিন আপনাদের দেখিয়েছি, যে মা বোনেরা সবাই রাস্তায় নেমে এসেছিলেন, একের পর এক বিভিন্ন রকম অভিযোগ তুলেছিলেন, তাদেরও আসলে তাদের বিরুদ্ধে হতো অভিযোগ যে তাদের টাকা পয়সা দিয়ে তাদের আন্দোলনে নামিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তাদেরও তো সেই অর্থে ভাড়াটে বাহিনী বলা চলে, পেশাদার ভাড়াটে বাহিনী, এর বাইরে তো অন্য কিছু ভাবতে পারবেন না। এবার আরেকবার ওই ভাড়াটে বাহিনীর তাহলে মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করি। ধরুন ওই যে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার, তাদেরও তো আমরা দেখালাম যুদ্ধের মাঝপথে তারা কিন্তু ইউক্রেন ছেড়ে পালিয়েছিল, উল্টে রাশিয়াকে তাক করেছিল। অর্থাৎ চাপে পড়লে তারাও বিগড়ে যায়। সেখানে সন্দেশখালী, সেখানকার ভাড়াটে বাহিনীর মনস্তত্ত্বটা একবার দেখুন তো। ওইখানে মানে রাশিয়ায় তারা কিন্তু একদম চরম পেশাদার, তাদের কাজটাই এটা, যুদ্ধ করে, লড়াই করে, মানুষ মারে বা নিজেরা মরতে রাজি থাকে, তাই জন্য পেমেন্ট পায়। এখানে সন্দেশখালীতে যে ভাড়াটে বাহিনী বিজেপির হয়ে এই আন্দোলন ষড়যন্ত্র করেছে বলে তৃণমূল বলছে, সেই ভাড়াটে বাহিনী কত উঁচু দরের ভাড়াটে বলুন তো। মানে রোববার তৃণমূল বিধায়ক আর নেতাদের ঘিরে সন্দেশখালীতে বিক্ষোভ হয়েছিল, সেই অভিযোগ পুলিশ ধরপাকড় শুরু করেছিল।
পুলিশ কয়েকজনকে আটক করেছিল। তারপর ওই বের মেজুরে বিক্ষোভ শুরু হয়। কাল সারা রাত বের মজুরে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। এবার শাসক দল বলছে এই বিক্ষোভ, এই প্রতিবাদ সবই সাজানো চিত্রনাট্যের অংশ। কিন্তু কতটা সাজানো এবং কতটা পেশাদার ভাড়াটে বাহিনী হলে এভাবে মানে এরকম নিবিষ্ট মনে নিজেদের কাজে নিজেদের কথা দেওয়া আছে সেইটা মাথায় রেখে সারা রাত এভাবে বিক্ষোভ দেখানো যায়, রাত পাহারা দেওয়া যায়? ভাইরাল ভিডিওর চাপ, তৃণমূলের প্রচার, পুলিশের ধরপাকড়, এতগুলো চাপ সামলে কি করে এই ভাড়াটে বাহিনী এরকম একবজ্ঞা মনোভাব দেখাচ্ছে বলুন তো? আর একটা প্রশ্ন, এই সন্দেশখালীর তৃণমূল নেতা দিলীপ মল্লিক বললেন আইনের ওপর তাদের আস্থা আছে। আচ্ছা, আইনেই যখন আস্থা আছে তখন তৃণমূল কেন এইভাবে ভাইরাল ভিডিওকে বেদবাক্য মনে করে প্রচারে নামলো? তারা কিন্তু কখনো বলেনি তারাই সত্যতা যাচাই করেছে এই ভিডিওর, তারাই এই ভিডিও করিয়েছে বা স্টিং অপারেশন করিয়েছে, তা বলেনি। একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটাকে সামনে রেখে সেটাকেই সত্য বলে নিয়ে তারা প্রচারে নেমে পড়েছে। তাহলে তারা তো আইনের জন্য ওয়েট করতে পারত, আদালতের বিচার প্রক্রিয়া শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে পারত। সবার ওপর ভাইরাল ভিডিও সত্য, তাহার ওপরে কিছু নাই বলে তৃণমূল তাহলে প্রচারটা করছে কেন? সেটা কি ওই বাহিনী, যেটাকে তৃণমূল ভাড়াটে বাহিনী বলে মনে করছে, সেই বাহিনীকে কিছুতেই মাঠ ছাড়া করা যাচ্ছে না বলে? তাই কি কল্যাণীর সভায় আজ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলেছেন সন্দেশখালীর ভাইরাল ভিডিওকে অস্ত্র করে শুধু ওই বিজেপির মণ্ডল সভাপতিকে ধরলে হবে না, পেছনে যারা রয়েছে তাদেরকেও শাস্তি দিতে হবে, অর্থাৎ গোড়ার থেকে আন্দোলনটা উপড়ে ফেলতে হবে। ভি-গার্ডের এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। ভি-গার্ড এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। সিপিএমের হারমাতগুলোই তো বিজেপির ওস্তাদ এখন, কাজী ওরা কারসাজিগুলো জানে। শুধু লোকাল মন্ডল প্রেসিডেন্টের শাস্তি পেলে হবে? যারা মদতদাতা, যারা উদ্গাতা, যারা বলেছে বোম চাই, রিভলভার চাই, টাকা চাই, আর गारंटी बाबू बोलने की संदेश खाली में पूरा देश में संदेश हो गया, पूरा देश में खबर रह गया कि संदेश खाली में क्या हो रहा है। আমি বললাম ওরে সত্যের জয় আছে, মিথ্যে চিরকাল স্থায়ী হয় না। প্রিগোজিনের ওই ওয়াগনার বাহিনী ওই রাশিয়ার বিরুদ্ধে যে মুহূর্তে গলা তুলেছিল, উল্টো দিকে ঘুরেছিল, তারপর কিন্তু পুতিন একদম তখনই বলেছিলেন উচিত শিক্ষা দেবেন, গোড়ার থেকে একদম শিকড় শুদ্ধ উপরে ফেলবেন। প্রিগোজিন কিছুদিন পরে রহস্য মৃত্যু হয় আর কি, কে করিয়েছেন কি করেছেন আমরা জানি না, কিন্তু ওই গোড়ার থেকে উপরে ফেলার কাজটা হয়ে গেছে। এখানেও তো ওই পেছনে আসল মাথা কারা আছেন, মানে এক্ষেত্রেও গোড়ার থেকে উপরে ফেলার কথা বলছেন মুখ্যমন্ত্রী আজ কল্যাণী সভায়। তিনি তো একদম জলবৎ তরলং করে বুঝিয়ে দিয়েছেন যে সন্দেশখালী আসলে কাদের কারসাজি। শুনলেন তো, যারা সিপিআইএম করতো এখন বিজেপি করে, তারাই নাকি সন্দেশখালীটাকে সাজিয়েছে, সমস্ত ঘটনাটাকে সাজিয়েছে। তার মানে কি? তথ্য প্রমাণ খুঁজে বার করার কষ্টটাই আর রইল না পুলিশের, তাদের সব কিছু জানা হয়ে গেছে, সব কিছু রেডি তাদের সামনে। তাদের শুধু একটু খুঁজে দেখতে হবে যে কারা আগে সিপিআইএম করতেন, ইদানিং বিজেপি করেন। তাহলেই তো মানে এই ফিল্টারটা যদি একবার তারা তৈরি করে ফেলতে পারেন, তাদের বেছে বেছে চালান করে দিলেই তো সব মিটে যাবে। কিন্তু পুলিশেরও একটা সমস্যা রয়েছে জানেন তো, তাদেরকে আদালতের সামনে দাঁড়াতে হয়, সেখানে ম্যাজিস্ট্রেট রয়েছেন, জাজ আছেন, উকিল রয়েছেন, তাদের প্রশ্নের মুখে পড়তে হয়। তৃণমূল নেতারা যতই ভাইরাল ভিডিও নিয়ে উচ্ছ্বসিত হন, পুলিশ কিন্তু এক মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে, কারণ ওই নাম গোত্রহীন ভিডিও আইনের চোখে তার কিন্তু খুব বেশি দাম ঠাম নেই। যিনি স্টিং অপারেশন করেছেন তিনি যদি সামনে আসেন তাহলে অন্য ব্যাপার, কিন্তু তারপরেও যে ক্যামেরায় শ্যুট হয়েছে, এডিট করা নাকি ওটা অরিজিনাল ফুটেজ, সেই সমস্তগুলো বলতে হবে, দেখতে হবে, হায়দ্রাবাদের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে রিপোর্ট আসতে হবে, ওই ভিডিও যে কোনো কারসাজি নেই, একদম অরিজিনাল ভিডিও, এই সমস্ত প্রমাণ হতে হবে।
যে ভিডিও তুলেছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তারপর তো ভিডিও সত্যাসত্য। দেখুন আমরা এইগুলো দেখেছি, ওই নারদার সময় আমরা কিন্তু এই ঘটনাগুলোকে পরপর ঘটতে দেখেছি, তাই পুলিশও ব্যাপারটা জেনে গেছে আর কি। ওই ভিডিও ভাইরাল হওয়া মাত্র রে করে ঝাঁপিয়ে পড়েনি, বরঞ্চ এক মহিলার অভিযোগপত্র হাতে পাওয়ার পরই তারা এগিয়েছে। কিন্তু একটু বেশি কি এগিয়ে গিয়েছে তারা? এই যে সন্দেশখালীর অভিযোগকারীদের বাড়িতে রাত বিরেতে পুলিশ আর র্যাব গিয়ে হানা দিয়েছে, তা নিয়ে তো আবার আন্দোলন শুরু হয়ে গেছে। রাত পাহারা শুরু করেছে বিজেপি, আর ওই ভাইরাল ভিডিও নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালীর ওই অভিযোগকারীরা। জুলাইতে তাদের কথা শোনার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত। যাই বলুন, সন্দেশখালীর ইস্যুটা কিন্তু পুরো গিরগিটির মতো, জানেন তো, ক্ষণে ক্ষণে রং পাল্টাচ্ছে। আর কেউ কেউ যতই ঘটনাটাকে ছোট ঘটনা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, রবীন্দ্রনাথের ওই ছোট গল্প হয়ে গেছে। ছোট গল্পের সংজ্ঞা মেনে কিছুতেই শেষ হইয়াও হচ্ছে না শেষ। সিরাজউদ্দিন তো এখনো ছাড়া পেয়ে আছে, আমরা কি করে আমরা নিজেরা সাবধানে থাকবো? ওই জন্য আমরা রাজ্যকে পাহারা দিচ্ছি, সব কিছু পাহারা দেবো ছেলেদের কারণে। এই গ্রামে টিএমসির কোনো নেতৃত্ব ঢুকতে পারে না। পুলিশ তো আমাদেরকে লাঠি দিয়ে মারছে, পুলিশ আমাদের শিখিয়ে দিয়েছে যে কেমন করে যুদ্ধ করতে হয়। সন্দেশখালীতে বিজেপির মুখোশ খুলে গেছে, এটা যখন সামনে চলে এসেছে তখন বিজেপি আর একটা পাল্টা নাটক করছে। এই নাটক আর চলবে না, তাদের মুখোশ বাংলার মানুষের কাছে খুলে গেছে। তৃণমূল কংগ্রেস পয়সা দিয়ে মহিলাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে, তাদেরকে দিয়ে উল্টো কথা বলানোর চেষ্টা করছে, কিন্তু ওখানকার মহিলারা লড়াই করছে, মহিলারা ছেড়ে কথা বলবে না। মহিলারা হাতে লাঠি ঝাঁটা নিয়ে আবার নামবে, এটা মমতা ব্যানার্জি বুঝে রাখুক। তার প্রশ্রয় থাকলেও তৃণমূলের তাণ্ডব মানুষ পশ্চিমবাংলায় মানছে না। আমাদের সন্তানদের আমরা চাই, সন্তানরা আমরা কোলের থেকে চলে যাবে, আর আমরা সেই মায়েরা বসে থাকবো। আমাদের মতার থেকে মোরা অনেক ভালো, অনেক ভালো। এই ভোট নিয়ে আমাদের জীবন ছিনিমিনি খেলা আমরা চাই না, আমরা চাই আমাদের বাচ্চা আমাদের কোলে থাকুক। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দেখুন, সন্দেশখালীতে একটা সময় শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ উঠত, বা তার সঙ্গী ওই শিবু হাজরা বা উত্তম, এদের বিরুদ্ধে যে অভিযোগগুলো শোনা যেত, সেই অভিযোগই কিন্তু এখন উঠছে দিলীপ মল্লিকের বিরুদ্ধে। তিনিও শাসক দলের নেতা। এতদিন দিলীপ মল্লিকের নাম খুব একটা কিছু শোনা যায়নি, কিন্তু বা তার নাম করে বিরোধীরাও বিশেষ কোনো অভিযোগ করেনি, অন্তত আমরা তো দেখিনি, শুনিও নি। এত বড় একটা অধ্যায় হয়ে গেল, তখন কোথায় ছিলেন বলুন তো দিলীপ? আর সেই দিলীপই কি করে এখন এতটা গুরুত্বপূর্ণ হয়ে গেলেন? অবশ্য একটা ব্যাপার আছে, বিজ্ঞান আছে, এই সমস্ত ক্ষেত্রে একটা বিজ্ঞান আছে, জানেন তো। বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে পৃথিবীতে কোথাও কোনো শূন্যস্থান থাকতে পারে না। শূন্যস্থান বলে কিছু হয় না, ভ্যাকুয়াম বলে কিছু হয় না। কিছু না কিছু এসে সেই ভ্যাকুয়ামটা পূরণ করে দেয়। সেই বিজ্ঞানের সূত্র মেনেই কি রাজনীতিও চলে? নিশ্চয়ই চলে, সেটাই তো দেখছি। রাজনীতিতে ধরুন শূন্যস্থান যদি তৈরি হয়ে যায়, ভ্যাকুয়াম তৈরি হয়ে যায়, তাহলে কি হয়? ক্রাইসিস তৈরি হয়, সংকট। শেখ শাহজাহান বা শিবু হাজরারা গ্রেফতার হওয়ার পর এই সন্দেশখালীতে যে তৃণমূলের জন্য একটু ক্রাইসিস সিচুয়েশান তৈরি হয়েছিল, একটা সংকট তৈরি হয়েছিল, চাপ তৈরি হয়েছিল, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। সেই চাপের মধ্যে থেকেই, বলে না, এই চাপের মধ্যেই, ক্রাইসিসের মধ্যে থেকেই আসল নেতা উঠে আসেন। এই ক্রাইসিসই হয়তো দিলীপ মল্লিককে নেতা করে দিয়েছেন। কিন্তু দিলীপ মল্লিক নেতা তো হয়েছেন, সবাই বলছেন, নামটাম করছেন, এখন তার ছবি দেখাচ্ছি, সবগুলো ঠিক আছে, কিন্তু তিনি পার্টির ক্লাসটা কি মন দিয়ে করছেন না? তার দলের সভার নেত্রী বা নেত্রী সবাই বারবার যা ঘোষণা করছেন, দাবি করছেন, তারা বলছেন সব সাজানো ঘটনা। সেখানে দিলীপ কি বলছেন? দিলীপ বলছেন কিছুটা সত্যি। জোর করে জমি কেড়ে নেওয়ার অভিযোগ তো তিনি কার্যত স্বীকার করে নিয়ে বসে আছেন। তাহলে পার্টি লাইনের উল্টো দিকে কথা বলছেন। অবশ্য এটা তার স্ট্র্যাটেজি হতে পারে, অথবা স্বীকার না করে কি আর তার কোনো উপায় রয়েছে? এই যে নারী নির্যাতনের অভিযোগ, সেগুলো যদি মিথ্যেও হয় ধরে নিই, যদি সত্যি একের পর এক নারী নির্যাতনের অভিযোগ তুলে নেওয়া হয়, তাহলে ওই জমি বা ভেরি দখলের অভিযোগগুলো, সেগুলো কি মিথ্যে হয়ে যাবে? প্রশ্নগুলো করছি তার কারণ
আদালতে ইডি কি জানিয়েছে জানেন? জানিয়েছে 260 কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন শেখ শাহজাহান, আর সেটা জবরদখলের সম্পত্তি। 260 কোটি, প্রায় 300 কোটি। অঙ্কটা ভাবতে পারছেন কীভাবে হয়? এবার ওই জমি তো দেখুন, ওই নাম গোত্রহীন স্টিং অপারেশনের ভাইরাল ভিডিও নয়, সেগুলো তো সব জমি ভেড়ি এগুলো সব চোখে দেখা যায়, হাতে স্পর্শ করা যায়, ফিতে দিয়ে মাপা যায়, এবং সব থেকে বড় কথা লুকিয়ে রাখা যায় না। আর জমি ভেড়ি ধরে ধরে ইতিহাস ঘাটলে অসহায় চাষির চোখের জল দেখা যায়, হাহাকার শোনা যায়। শুধু অনুভব করার মতো একটা মন থাকতে হবে। তবে মনটা ভোটে পড়ে থাকলে শাহজাহানের মতো ভোট ম্যানেজাররা তারা কিন্তু যে কোনো দলের কাছেই সম্পদ বলে সেই মনে স্থায়ী পাবে, জানেন তো? এই যে ভাইরাল স্টিং অপারেশন নিয়ে সাংবাদিক বৈঠকের দিন অভিষেক বলছিলেন, কোথাও দল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করে ফেলেনি তো, তারা এখন সংশয় যাক যে মনে। ঠিকই তো, যে শাহজাহান দলের সম্পদ, তার ব্যক্তিগত সম্পদের দিকে এভাবে নষ্ট নজরে তাকানোটা ঠিক হচ্ছে? তাকানো উচিত নাকি এসব ক্ষেত্রে চোখ বুজে থাকাই দস্তুর? ওই চারপাশে অনেকেই যেরকম চোখ বুজে থাকছেন, ঠিক সেই রকম। এই যে 260 কোটি দেখতে পাচ্ছেন, এটা তো তার কাছে সেই 25%, 75% তো কালীঘাটে গেছে। অন্যায়ের সাথে তৃণমূল কংগ্রেস আপোষ করে না বলেই শেখ শাহজাহানের বিরুদ্ধে আমাদের সরকার, আমাদের প্রশাসন পদক্ষেপ নিয়ে তিনি এখন কারাগারের পিছনে রয়েছে। গত 10 বছর ধরে ওখানে মুক্তান চলেছে। নিরাপদ সর্দার ওখানকার এমএলএ যখন বিধানসভায় দাঁড়িয়ে বলছিল এই জমি দখলের কথা, নোনা জল ঢোকানোর কথা, লুটের কথা, নির্যাতনের কথা, তখন তার সাকরেত সোনালী গো, এখন যে বিজেপির নেত্রী ডেপুটি স্পিকার, তাকে দিয়ে মাইক কেন বন্ধ করেছিলেন? সেখানে মিথ্যার রাজত্ব কায়েম হয়, লুটের রাজত্ব কায়েম হয়, তার উদাহরণ সন্দেশখালী। ममता बनर्जी ने उनको नहीं पकड़ा, सीबीआई को केस सौंपा, तब उनका टीएमसी का नेता जेल में गया। मैं आज आपको वादा कर कर जाता हूं, संदेशखाली में जिन जिन ने अत्याचार किया है वो सभी को चुन चुन कर जेल में डालने का काम भारतीय जनता पार्टी करने वाली है। জমি দখলের কতগুলো মামলা হয়েছে জানেন সন্দেশখালীতে? 24টা, আর তার মধ্যে 4টে মামলার চার্জশিট দখল হয়েছে। নারী নির্যাতনের অভিযোগগুলো সাজানো বলে যতই প্রচার হোক, এই রাজ্য পুলিশই তো গত 10ই ফেব্রুয়ারি 42টা ধর্ষণের অভিযোগ লিপিবদ্ধ করেছিল, জবানবন্দি নিয়েছিল। তার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দিও আছে। একটা ভাইরাল ভিডিও দিয়ে সবটা আড়াল করে দেওয়া যায়? আমরাই বা কী করে মনের কথাটা এই পরিস্থিতিতে আড়ালে রাখি বলুন তো? তাই কয়েকটা কথা বরঞ্চ আজ বলেই ফেলি, যে কথাগুলো আড়ালে রাখার কোনো উপায় নেই। ইনফ্যাক্ট আজ সেগুলো না বললেই নয়। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। তখনও মাধ্যমিক দিইনি, সেই রকম সময় আমাদের তখন একটা সি অথবা দুটো সি, এই দুটোকেই খুব ভয় পেতাম, জানেন তো? খুব ভয়ের ছিল সবার জন্যে, লজ্জারও বলতে পারেন। মাধ্যমিকে একটা সাবজেক্টে ফেল করলে মার্কশিটে লেখা থাকতো সি কম্পার্টমেন্টাল, আর একাধিক সাবজেক্টে ফেল করলে তাহলে তো ব্যাস পুরোটাই গেল, পুরো পরীক্ষা দিতে হবে। আর সেই অভাগা বা যারা বারবার ওরকম পরীক্ষা দিত তাদের অভিজ্ঞও বলতে পারেন, তাদের নাম হতো সিসি, মানে কন্টিনিউইং ক্যান্ডিডেট। এবার বড়রা বলতেন মন দিয়ে না পড়লে মাধ্যমিকের মার্কশিটে ওই সি বা সিসি কেউ আটকাতে পারবে না। আর ছোটোবেলায় আরও একটা সিকে খুব ভয় পেতাম, টিসি। কথায় কথায় শুনতে হতো স্কুল থেকে টিসি দিয়ে দেবে। আমি জানি আপনাদেরও মনে পড়ছে, আপনাদেরও ছোটোবেলায় এগুলো শুনতে হয়েছে। আজকাল অত কঠোর কেউ হওয়ার কথা ভাবতেই পারে না, সে যাই হোক। কিন্তু আজ ওই মাধ্যমিকের মার্কশিটে সি বা সিসির ভয়ের কথাটা হট করে মনে পড়ে গেল। কেন জানেন তো? কারণ আজকে মনে হচ্ছে আমাদের রাজ্যের মার্কশিটে একটা বা দুটো সি নয়, 3-3টে সি লেখা রয়েছে। সি ফর কনস্পিরেসি, সি ফর করাপশন, সি ফর কনফিউশন। A for apple, B for ball, C for cat, অতীত।
বাংলার ভোকাবুলারিতে এখন সি 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 ফর কনস্পিরেসি, সি ফর করাপশন, সি ফর কনফিউশন। বিজেপি তৃণমূল দুই দলই অভিযোগ করছে সন্দেশখালিতে কনস্পিরেসি মানে ষড়যন্ত্র হয়েছে। সন্দেশখালিতে কোনটা ষড়যন্ত্র আর কোনটা নয় সেটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু এ রাজ্যে করাপশন মানে দুর্নীতি যে হয়েছে সেটা নিয়ে কোনো তর্ক নেই। পড়ে রইল কনফিউশন মানে বিভ্রান্তি। তবে বিভ্রান্তির আগে এখন করাপশন মানে দুর্নীতির কথা না বললেই নয়। বাংলায় না অনুরণন বলে একটা শব্দ আছে, জানেন তো? এই দুর্নীতি শব্দটাও যেন বাংলায় সেই অনুরণিত হয়ে চলেছে। ওই দেখেন একটা শব্দ তার রেস থেকে যায়, কিছুতেই হারিয়ে যায় না, অনেক সময় ধরে থাকে। ঠিক সেরকম এই দুর্নীতি শব্দটাও হারিয়ে যেতে যেতেও কিছুতেই যাচ্ছে না। আর যখনই দুর্নীতি শব্দটা একটু স্তীমিত হয়ে আসে তখনই দেখবেন একটা নতুন খাতা খুলে যায়, আবার গম গম করে ওঠে। এই যে কলকাতা হাইকোর্ট অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিল সিবিআইকে, প্রয়োজনে হেফাজতে নিয়ে জেরার কথাও বলেছিল। সুপ্রিম কোর্ট সেই হেফাজতে নেওয়ার নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, কিন্তু জিজ্ঞাসাবাদে কোনো বাধা নেই, সিবিআইও বসেনি। একের পর এক অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মী সবাইকে ডাকতে শুরু করে দিয়েছে তলব। গতকাল থেকে জিজ্ঞাসাবাদও চলছে, জানেন তো? এবার এর রাজনৈতিক তাৎপর্য কী তার আগে একটা বিষয় বোঝা দরকার। এই অযোগ্য শিক্ষক কারা বলুন তো? মানে যাদের কথা সেই শিক্ষক যাদের কথা সিবিআই বা এসএসসি একযোগে আদালতে মেনে নিয়েছে, যাদের অস্তিত্ব সম্পর্কে আমাদের নিঃসংশয় করে দিয়েছে, বলেছে এরা সঠিক রাস্তায় চাকরি পাননি, এবং যাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্ট বেতন ফেরতের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু তার সাথে জুড়ে দিয়েছে এই যে স্কুলে জয়েন করতে হবে এই সময়টায় কিন্তু জয়েন করার সময় মুচলেখা দিয়ে দিতে হবে যে যদি অযোগ্য প্রমাণিত হই টাকা ফেরত দিয়ে দেবো। যারা অযোগ্য তাদের পাশে কেউ নেই নিজেদের আইনজীবী ছাড়া। রাজ্য, কমিশন, পর্ষদ সবাই এখন অযোগ্যদের ঘাট থেকে নামাতেই ব্যস্ত। ওই পুরনো কথা ভাববেন না, যখন বলা ছিল কাউকে কিচ্ছু চাকরি যেতে দেওয়া হবে না, সববার চাকরি রেখে দেওয়া হবে, সববার পাশে থাকা হবে, ওগুলো ভুলে যান, ওগুলো অতীত ছিল, অ্যাডভার্টাইজমেন্ট। সুতরাং অযোগ্যদের চাকরি যাওয়ার সম্ভাবনাই বেশি। এর ওপর রয়েছে এত বছরের বেতন সুদ সমেত ফেরত দেওয়ার আতঙ্কটাও। এবার এই পয়েন্টগুলো হঠাৎ করে নিয়ে আসলাম কেন আপনাদের সামনে? এই অযোগ্য ডেফিনেশান, কয় প্রকার এবং কি এই সমস্ত বললাম। আসলে এদের দেখতে দেখতে না একটা জিনিস মনে হচ্ছিল, এদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তো মানে এরা জলে পড়লেন বলে আর কি। যখন আমরা ছোটোবেলায় শুনতাম পুকুরে যারা ডুবতে বসে না তাদের না ঝট করে বাঁচাতে যাওয়ার সময় খুব যারা শক্ত পোক্ত, যারা খুব দক্ষ সাঁতারু তারাই একমাত্র বাঁচাতে পারে। একটু আনকোড়া কেউ হলে কিন্তু তারও ডুবে যাওয়াটা নিশ্চিত, কারণ যারা খাবি খাচ্ছে তারা সেই অবস্থায় যে বাঁচাতে আসে তাকেও এরকম আষ্টে পিষ্টে জাপটে ধরে যে সে নিজে সাঁতার কাটবে কি, সেও ডুবে যায় আর কি। যার ডোবা নিশ্চিত সে অন্যকেও ডুবিয়ে দিতে পারে, এইটাই হচ্ছে আপ্তবাক্য আর কি। এবার এই অন্য কাউকে মানে অন্যরা কারা? মানে যাদের টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলেন এই অযোগ্যরা তারা। এবার নিয়ম হলো এই ধরনের জিজ্ঞাসাবাদে যাদের নাম ওঠে তাদেরও তলব করতে পারে কেন্দ্রীয় এজেন্সি, তাদের হেফাজতে না নিতে পারে, কিন্তু এখন ডাকাডাকি করতে তাদের ডেকে নিয়ে এসে জেরা করতে কোথাও কোনো বাধা নেই। সেক্ষেত্রে কি কোনো শাসক দলের নেতার ডাক পড়তে পারে? দেখুন, ডাক পড়লেই তিনি দোষী তা নয়, কিন্তু ডাকাডাকি যদি শুরু হয়, এই ভোটের বাজারে যদি ফের তৃণমূল নেতাদের ডাকাডাকি হয় তাহলে তো ফের ওই দুর্নীতি চর্চাটা বাড়তে পারে, শব্দটা গম গম করে উঠতে পারে, নতুন করে একটা দৃশ্যপট তৈরি হতে পারে। সিঙ্গুর, নন্দীগ্রাম, সেই সময় এই যুগল দৃশ্যপট তৃণমূলের পালে হাওয়া জুগিয়ে দিয়েছিল, মনে আছে আপনাদের? সেই তৃণমূল ক্ষমতায় আসার আগে 11-র আগে 8-9 থেকে। এবার দুর্নীতি সন্দেশখালির মতো দৃশ্যপট সেটা তো আবার বিজেপির অস্ত্র এবারের জন্য। আজও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে গেছেন যারা অভিযুক্ত সবাইকে জেলে পোরা হবে। অযোগ্যদের জিজ্ঞাসাবাদ সেই রাস্তা
ভোট শেষের আগেই কি খুলে দেবে নাকি, মানে এটাই মনে হচ্ছে। তো জিজ্ঞাসাবাদ তো শুরু হয়ে গেছে, এবার নাম ঠাম যদি আসে তারপর সেখান থেকে আরও যদি তদন্ত এগিয়ে যায়। আর তার মধ্যে নরেন্দ্র মোদীর গ্যারান্টিটা মনে আছে তো, তিনি বলেছিলেন যারা চাকরি কিনতে টাকা দিয়েছিলেন তাদের টাকা ফেরতের দেওয়ারও বন্দোবস্ত করবেন, গরিব যারা আর কি। এবার টাকা ফেরত পাওয়ার আশায় এই অযোগ্যদের কেউ কেউ রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করবেন না তো? हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। जेल में जाने की तैयारी करनी है, किसी को छोड़ा नहीं जाएगा, किसी को छोड़ा। সত্যি সত্যি এই অযোগ্যরা যদি বিভিন্নভাবে মুখ টুক খুলে ফেলেন, মানে এইরকম সময় মাথার ঠিক থাকে না তো, কি বলতে কি বলবেন, এতে না আবার এই জ্যৈষ্ঠীতে একদম জবরদস্ত খেলা শুরু হয়ে যায়। এবং খেয়াল করে দেখুন কোন সময় অমিত শাহ যেদিন সব দুর্নীতিগ্রস্তকে জেলে পুরবেন বলে হুঁশিয়ারি দিলেন, যেদিন ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনে বাংলার বিজেপি নেতারা কাউন্টডাউন করা শুরু করে দিলেন, এই দিন এই দিন এই দিন। আর যেদিন আমরা, মানে আমি আপনি বাংলার জনগণ আমরা ভাবতে বসলাম যে এবার কে, সেদিনেই কিন্তু একটা সুসংবাদ শাসক দল পেল, আরেকজন পেলেন, যার মাধ্যমে পেলেন আর কি। তার নাম জীবন কৃষ্ণ সাহা। সেই জীবন কৃষ্ণ সাহা মনে আছে তো, মুর্শিদাবাদের বড়য়ার বিধায়ক, যিনি সিবিআই তল্লাশির সময় বাড়ির পুকুরে মোবাইলটা তাক করে ছুঁড়ে মেরেছিলেন, তারপর বাড়ির পাঁচিল টপকাতে গেছিলেন, তার সেই বাড়ির পুকুর ছাঁচা, সেই পাঁকের মধ্যে থেকে মোবাইল, এই সবগুলো মনে আছে আপনাদের? বিরাট ছবিও ছিল, নাটকের পর নাটক। সেই জীবন কৃষ্ণ সাহা, যাকে শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে গ্রেফতার করেছিল সিবিআই, 13 মাস পর আজ সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছে। ভোটের মরশুমে তাদের দলের বিধায়ক জামিন পাচ্ছেন, এটা তো তৃণমূল কংগ্রেসকে উজ্জীবিত করার জন্য যথেষ্ট। বিরাট বড় খবর একটা। কেন্দ্রীয় এজেন্সি জীবন কৃষ্ণকে চক্রান্ত করেও জেলে আটকে রাখতে পারলো না, এত বড় একটা কথা প্রচারের সুযোগ নিশ্চয়ই শাসক দল ছাড়বে না। এখনও কোনো নেতা মন্ত্রী বলছেন না, কিন্তু নিশ্চয়ই বলবেন, আজ বলেননি কাল বলবেন না, তার তো কোনো গ্যারান্টি নেই। বামেরা কিন্তু ধরে নিচ্ছেন যে জীবন কৃষ্ণের জামিনকে ভোটের প্রচারে ব্যবহার করবে তৃণমূল নেতৃত্ব। তাই তারা আগে ভাগে প্রতি আক্রমণ, মানে কাউন্টার ন্যারেটিভ, তাদের নিজেদের বক্তব্যটা আর কি, সেটা তৈরি করে রাখছে। তাহলে বুঝতে পেরেছো, সিএকে সমর্থন করা, বিজেপি যদি নাম্বার কম থাকে তাহলে মোদির সঙ্গে গিয়ে হাত মেলানো, মমতার এই বার্তা কাজ তো করছে কোথাও। দেখুন, বিজেপির সঙ্গে তৃণমূলের গোপন বোঝাপড়া হয়েছে, তাই জীবন কৃষ্ণ সাহা জামিন পেয়েছেন। এটা তো মানে একদম সহজ সরল রাস্তা। প্রতিক্রিয়া দিতে গিয়ে এই সহজ রাস্তাটাই বেছে নিয়েছেন মোহাম্মদ সেলিম। কিন্তু বাংলার রাজনীতিতে সিপিআইএমের রাজ্য সম্পাদক, তিনি তো বহুদিন আগের থেকে এই তত্ত্বের প্রচারক, বিজেমূল তত্ত্ব, এবং এই তত্ত্ব প্রচার করে 2021 সালের বিধানসভা ভোটে তাদের যে কী হাল হয়েছিল সেটা তারাও খুব ভালো করে জানেন। এবার সবাই ভাবতেই পারেন যে নেড়া বেলতলায় কবার যায়, রাজনীতিতে অনেকবার যায় মশাই। এখানে ওই ভোঁতা অস্ত্র বারবার ব্যবহার করে অন্তত থেঁতলে মারার নাম রাজনীতি। তাই সুযোগ পেয়ে মোহাম্মদ সেলিম আবার বিজেপি তৃণমূল আতাতের অভিযোগটা করতেই পারেন। আমরা বরঞ্চ রাজনৈতিক দৃষ্টিকোণ সরিয়ে বোঝার চেষ্টা করি যে কেন জামিন পেলেন জীবন কৃষ্ণ সাহা। প্রথমত, জীবন কৃষ্ণ গ্রেফতার হয়েছিলেন 9 করে, 13 মাস হয়ে গেল। আর কতদিন ট্রায়াল চলবে এই প্রশ্নের উত্তর কিন্তু আদালতে দিতে পারেনি সিবিআই। দ্বিতীয়ত, জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করা হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় মিডলম্যান হিসেবে। এই একই মামলায় মিডলম্যান হিসেবে যারা ধৃত, এর আগে ধরা পড়েছিলেন, তার আগে প্রসন্ন রায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সব মিলিয়ে 3 জন অলরেডি জামিন পেয়ে গেছেন। অন্যরা জামিন পেলেও জীবন কৃষ্ণ কেন জামিন পাচ্ছেন না? এক যাত্রায় কেন পৃথক ফল? এই প্রশ্নটাই তুলেছিলেন তৃণমূল বিধায়কের আইনজীবীরা। ফলে সেটা মেনে নিয়েছে শীর্ষ আদালত, জীবন কৃষ্ণ জামিন পেয়ে গেছেন। দেখুন, আমাদের শুধু একটাই কথা জানার আছে, জানেন তো, সত্যিই তো অনেক দিন হয়ে গেল দুর্নীতি তদন্তের চলছে আর কি, নিয়োগ দুর্নীতি। এবার বিচার প্রক্রিয়া
মানে এই তদন্ত প্রক্রিয়াই বা কবে শেষ হবে আর বিচার প্রক্রিয়াই বা কবে শেষ হবে বলুন তো? আজ সুপ্রিম কোর্টে সিবিআই বলেছে যে জীবন কৃষ্ণ সাহা প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন, 2টো মোবাইল পুকুরের জলে ছুঁড়ে ফেলেন। পরে মোবাইল উদ্ধার করে তার কল রেকর্ড খতিয়ে দেখে তারা নাকি জানতে পেরেছেন যে চাকরি প্রার্থীদের পুলিশের নাম করে আশ্বাস দিতেন জীবন কৃষ্ণ। এবার তারা এখন নতুন একটা পয়েন্ট তুলেছেন সিবিআই। তাদের আইনজীবীরা বলেছেন যে পুলিশও কি এই নিয়োগ দুর্নীতিতে মিডলম্যানের ভূমিকা পালন করেছে, এইটা তারা এখন তদন্ত করে দেখতে চান। মানে পুলিশের নামটা জড়িয়ে দিলেন আর কি। এবার এই প্রশ্নের উত্তর পেতেই তারা জীবন কৃষ্ণকে ধরে রাখতে চেয়েছিলেন, জামিনের বিরোধিতা করেছিলেন, সেটা অবশ্য হয়নি। কিন্তু এই যে 13 মাস কেটে গেল, এই 13 মাস তাহলে তদন্তকারীরা কি করলেন? অনেক দিন আগে পুকুর থেকে মোবাইল উদ্ধার হয়েছে, সেটার তদন্ত করে যা যা দেখার সেগুলো নিশ্চয়ই পেয়ে গেছেন। 13 মাস লাগলো। এর মধ্যে কে কে আছেন, আর কোনো মিডলম্যান আছে কিনা, বা এই যে পুলিশের কথা বললেন, পুলিশই মিডলম্যান কিনা, সেটা যে এতদিনেও খুঁজে বার করতে পারেননি। আচ্ছা, মিডলম্যান খালি তো চলছে, জীবন কৃষ্ণ মিডলম্যান, প্রসন্ন রায়রা মিডলম্যান ছিলেন, এবার এই পুলিশের নামও এসছে। এবার মিডলম্যানদের পেছনে যদি এতটা সময় যায়, তাহলে তাদের জট ছাড়াতেই যদি দেখা যায় যে এরকম সব মিডলম্যানরা জামিনও পেয়ে যাচ্ছেন, তাহলে তো ধীরেই দূর পর্যন্ত পৌঁছতে এই তদন্তকারীদের আরও কতদিন লাগবে এবার ভেবে দেখুন তো। সিবিআইয়ের কেসে জামিন হলে ইডির কেস তো আছে, ইডির কেসে জামিন হলে সিবিআইয়ের কেস তো আছে। প্রমাণিত চোর মোবাইল ফেলেছিল পুকুরে, প্রাচীরে ঝুলছিল, সুপ্রিম কোর্ট কেন জামিন দিয়েছে সেটা তো সুপ্রিম কোর্টের বিষয়। আমরা সবসময় সুপ্রিম কোর্টকে রেসপেক্ট করি, মান্যতা দিই। আর সাময়িক জামিন মানে মুক্ত নয়, চার্জশিটে নাম আছে, প্রমাণিত চোর, সবাই টিভিতে দেখেছে পুকুরে কিভাবে মেশিন বসিয়ে মোবাইল খোঁজা হয়েছে। পানিশমেন্ট হওয়া উচিত এবং আশা করব পানিশমেন্ট পাবে। কেশরিয়া বেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে, কেশরিয়া বেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন বিমল, বলো ভাষা কেসরি। দেখুন, সুপ্রিম কোর্টে জামিন পেলেও আজকের রাতটা জেলেই আছেন জীবন কৃষ্ণ সাহা। কাল নিম্ন আদালতে জামিনের শর্ত ঠিক হবে, তারপর জেল থেকে হয়তো তিনি ছাড়া পেতে পারেন, অথবা ওই মাঝে মধ্যে রাজনৈতিক নেতারা বিভিন্ন ইঙ্গিত দিয়ে রাখেন না, একটা মামলায় হলো আবার অন্য কোনো মামলা সঙ্গে সঙ্গে যোগঠোগ হয়ে যাবে, নাও হয়তো বেরোতে পারেন, অথবা বেরোতেও পারেন, কিছুই বলা যায় না। তবে হ্যাঁ, জীবন কৃষ্ণ সাহা জেল থেকে বেরোনোর আগেই হুঁশিয়ারিটা যেটা বিরোধী দল নেতা দিলেন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং লাগলো। দেখে কি মনে হচ্ছিল জানেন, মাছের বাজারে দেখবেন মাছকে জ্যান্ত রাখতে জল ছেটে, জলের মধ্যে ছপ 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 করা হয় আর কি, খানিকটা নিস্তরঙ্গ হয়ে গেলে ওতে অক্সিজেন বাড়ে আর কি, গোটা ব্যাপারটায় বেঁচে থাকার রসদ পায়। এই যে তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে গেলে এই ইস্যুটা মরে যেতে পারে, এটা ভেবেই কি শুভেন্দু অধিকারী খানিকটা জল ছপছপ করে দিলেন। তাই কি ওই জেলে পাঠানো হতে পারে, আবার সিবিআই ছাড়লে ইডি ছাড়লে আবার সিবিআই, এই সমস্ত বলে ইস্যুটাকে জিয়ে রাখার চেষ্টা করছেন। দেখুন, এই বিজেপি নেতাদের হাতে ইস্যু তো কম পড়েনি। প্রথম এই ৫ম দফার ভোটের আগে রাজ্যে প্রচারে এসে আজকেও কয়লা কেলেঙ্কারির কথা বলেছেন অমিত শাহ। গরু আর কয়লা পাচার নিয়ে ফের তৃণমূলকে আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, পাল্টা আক্রমণ এসছে তৃণমূলের তরফে, সেই দায়িত্ব নিয়েছেন তৃণমূল নেত্রী স্বয়ং। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সীমান্তে বিএসএফের পাহারা থাকা সত্ত্বেও কি করে কয়লা গরু পাচার হচ্ছে সেটা বিজেপি বলুক, চাপান উত্তর আর কি। এবার দেখুন, কয়লা পাচারের হদিশ পেতে কেন্দ্রীয় তদন্তকারীরা অবশ্য হঠাৎই আচমকা একটা অন্য অপশান পেয়ে গেছেন। কয়লা দুর্নীতিতে যাকে সিবিআই কিংপিং বলেছে, সে অনুপ মাঝি ওরফে লালা আজ আচমকা আত্মসমর্পণ করে বসে আছেন। জামিন দিয়ে দিয়েছে অবশ্য তাকে, লালাকে, কিন্তু বলে দেওয়া হয়েছে যে সব রকম সহযোগিতা করতে হবে। একদম জামিন দিয়ে আদালত একদম লিখিত পরিত নির্দেশ দিয়েছে। এবার লালাও নাকি কোর্টে বলেছেন যে তিনি তদন্তকারীদের সব রকম সাহায্য করতে চান। এই যে একটা কথা, সব রকম সাহায্য করতে চান, লালারই একটা কথাতেই কিন্তু বিরোধীরা সবাই চাঙ্গা হয়ে উঠেছেন। এখন তারা ওই কয়লা ধুয়ে তার ময়লা আলাদা করতে নেমে পড়েছেন।
কয়লা পাচারের তদন্তেই তো তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছিল কেন্দ্রীয় এজেন্সি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তকারীদের যাবতীয় প্রশ্নের উত্তরও দিয়ে এসছেন, তিনিই দাবি করেছিলেন। এবার হঠাৎ করে অনুপ মাঝি আত্মসমর্পণ করায় সেই পুরনো কথাগুলো কিন্তু বিরোধীদের আবার মনে পড়ে গেছে। করাপশানে কয়লা কানেকশান নিয়ে তৃণমূল নেতৃত্বকে চাপে ফেলতে বিরোধী দল নেতা যথারীতি সবার আগে এগিয়ে এসছেন। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। কয়লা আর লালা গত কয়েক বছর ধরে বারবার একসঙ্গে উচ্চারিত হয়েছে ঠিকই, কিন্তু অবৈধ কয়লা কারবার আর লালাকে এক সূত্রে গাঁথা সম্ভব হয়নি এখনো। এরই মাঝে বছর 3 আত্মগোপনের পর আত্মসমর্পণ লালার, যদিও মিলেছে শর্ত সাপেক্ষে জামিন। 2020-তে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। রেলের বিভিন্ন সাইডিং থেকে কয়লা চুরির তদন্তে উঠে আসে লালার নাম। অভিযোগ, খাদান থেকে অবৈধ কয়লা তুলে ঘুরপথে বিক্রির রমরমা কারবার ছিল লালার। ইসিএল, সিআইএসএফ, রেল আধিকারিকদের একাংশের সঙ্গে তার যোগসাজশও রয়েছে। তদন্তে নাম আসার পরেই আত্মগোপন করেন অনুপ মাঝি ওরফে লালা। পলাতক অবস্থায় সুপ্রিম কোর্টে রক্ষা কবচ পান। রক্ষা কবচ নিয়ে 2021-এ সিবিআই দপ্তরে হাজিরাও দিয়েছিলেন। একাধিকবার হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আবেদন করেছেন লালা। প্রভাব, প্রতিপত্তি অথবা সোর্স, লালার কারনামায় ওতপ্রোতভাবে জড়িয়ে রাজনীতিও। তবে শুরুটা ছিল সাদামাটা, আর 5 জন চোরা কারবারির মতোই। পুরুলিয়ার ভামুরিয়া গ্রামের বাসিন্দা লালা। অনটনের সংসারে ছোট্ট মাছের দোকান ছিল। বাবা কলিয়ারির কর্মী হওয়ার সুবাদে কয়লার প্রতি আগ্রহ জন্মায়। কিশোর বয়সেই কয়লা চুরি ও অবৈধ কয়লা কারবার শুরু হয়। বাম আমলের শেষ দিকে স্থানীয় স্তরে প্রভাব বাড়ে। অভিযোগ, তৃণমূল আমলে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যেও নাকি লালার কারবার শুরু হয়। কথায় বলে সিনেমার মতো উত্থান হোক বা উল্কার মতো গতি, রাজনীতির যোগ ছাড়া অবৈধ কারবারের কিংপিন হওয়া যায় না। একাধিক এজেন্সির নজরে, তবুও আজ পর্যন্ত প্রমাণিত নয় কিছুই। অভিযোগ, লালার অবৈধ সাম্রাজ্যের টাকার ভাগ যেত রাজনৈতিক প্রভাবশালীদের কাছে। লালার সূত্র ধরেই এজেন্সির নজরে আসে তৃণমূলের একসময়ের যুবনেতা বিনয় মিশ্র ও তার ভাই বিকাশ মিশ্র। বিকাশ মিশ্রকে জেরায় এটি জানতে পারে লালার ব্যবসার পরিমাণ প্রায় 1300 কোটি টাকারও বেশি। অবৈধ ব্যবসার কোটি কোটি টাকা প্রশাসন ও রাজনৈতিক দল, সরকারি খাদানের আধিকারিকদের দেওয়া হতো বলে এজেন্সির দাবি। আপাতত তদন্ত চলছে। মলয় ঘটক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার এজেন্সির তলব পেয়েছেন কয়লা মামলায়। ভোট প্রচারেও কয়লা তরজা অব্যাহত। এই পরিস্থিতিতে 6ষ্ঠ দফা ভোটের আগেই সম্ভবত আগামী 21শে মে কয়লাকাণ্ডে চূড়ান্ত চার্জ গঠন করতে পারে সিবিআই। এজেন্সির দাবি অনুযায়ী কয়লার কিংপিন লালা নাকি গরু পাচারেও যুক্ত। রাজনীতি যোগ বিয়োগের খেলা, সেই খেলায় ফের একবার কি মূল চরিত্র হতে চলেছেন অনুপ মাঝি ওরফে লালা? সুপ্রিম কোর্টে প্রোটেকশন ছিল আমি শুনেছি, তাই হয়তো বেল দিয়েছে, কিন্তু ইডির কেস তো ওপেন রয়েছে। ভরসা রাখুন, মোদিজি আছে। এটা বিচারাধীন বিষয়, এ নিয়ে আমি কিছু বলবো না। তৃণমূল কংগ্রেস কোনো অন্যায়ের সাথে আপোষ করে না। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। ভোটের মাত্র কয়েক মাস আগে গ্রেফতার হয়েছিলেন ভাঙড়ের ত্রাস আরাবুল ইসলাম, আর ভোটের 4 দফা পেরিয়ে যাওয়ার পর আত্মসমর্পণ করে জামিন নিলেন অনুপ মাঝি ওরফে লালা। কয়লা পাচার কাণ্ডের মূল পাণ্ডা বলে যার বিরুদ্ধে অভিযোগ আর কি। আবার ভোটের মধ্যেই সন্দেশখালী নিয়ে একের পর এক ভাইরাল ভিডিও বাজারে হাজির। এবারের ভোটটা কিন্তু একদম সিরিয়াসলি, একদম ব্যতিক্রমী। অন্যান্যবার দেখুন না, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা আছে যে শেষ দফা শেষ হওয়ার আগে মুখ খোলা যাবে না, কেউ খুলতেনও না। এবার দেখুন, দফায় দফায় এক্সিট পোল প্রকাশ্যে এসে যাচ্ছে। আজ ফের মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন যে এনডিএ জোট 200 পেরোবে না, আর ইন্ডিয়া ঐক্য তারা 300 পেরিয়ে যাবে। ওদিকে অমিত শাহ জানিয়ে দিয়েছেন যে 380টা আসন ইতিমধ্যেই ভোট হয়ে গেছে, তাতেই নাকি বিজেপি 270 পেরিয়ে গেছে। বাকি কয়েক দফায় ওই 400 পেরোনোর জন্য ভোটাভুটি হবে। এই জন্য বাকি ম্যাচগুলো জাস্ট নিয়ম রক্ষার ম্যাচ। अब की बार
पूरा देश कह रहा है अब की बार। अभी तो बहस इतनी है कि भी एनडीए 400 पार होगा कि नहीं होगा। जो हमारे विरोधी कहते हैं 400 पार नहीं होगा, जो लोग मैदान में काम कर रहे हैं बोले कहते हैं बिल्कुल 400 पार करेगा। এবার যদি জিজ্ঞেস করেন দিদি খবর কি আছে কিছু, আমি বলি হ্যাঁ খবর আছে, জব্বর খবর। খবরটা কি না, তো এবার হাওয়া বদল হচ্ছে। 4 चरण में मोदी जी 270 सीट प्राप्त कर बहुमत लेने का काम किया। 195 থেকে 200-র মধ্যে বিজেপি বড় জোর হলে থাকতে পারে, আর ইন্ডিয়া জোট পাবে 295 থেকে 315। তৃণমূলের কপালে দুঃখ আছে এবং তৃণমূল সেই দুঃখটাকে সহ্য করার জন্য মানসিক শক্তি এখন থেকে তৈরি করবে। বলে বেড়াচ্ছে ইসবার 400 পার, আমি বলি ইসবার পগার পার। শুধু ঠাকুরকে ডাকুন 80% বেশি যেন 80% যেন পোল হয়, তারপরে দেখবেন হীরক রানী বাই বাই। দেখুন ব্যতিক্রম কি কম পড়িয়েছে নাকি। এইবারই প্রথম তো দেখলাম যে ভোট হয়ে গেল, রেজাল্ট হয়নি এখনো, গণা অনেক দেরি, 4 তারিখ। তার আগেই মানে যার যখন ভোট শেষ হচ্ছে তারা সবাই বিজয় মিছিল করতে নেমে পড়ছেন। অথচ এমনকি মানে ধরুন প্রথম দফায় সেই আসনগুলোর তো সব তৃণমূলের হারা আসন, সেখানেও তৃণমূলও তারা বিজয় মিছিল করছে, বিজেপিও কয়েক জায়গায় মিষ্টি খাওয়ালো, তারাও বিজয় মিছিল করে ফেললো। এই ট্রেন্ডটা কিন্তু একদম নতুন। আসলে কি জানেন তো, দেখে মনে হচ্ছিল যে নেতাদের এই কনফিডেন্স দেখলেন না, এই কনফিডেন্সটা সেটা বোধহয় নিচু স্তরেও চুঁয়ে নামছে জানেন তো। প্রথম দফার ভোটের পর কোচবিহারে বিজয় মিছিল দেখা গেছে, চতুর্থ দফার ভোটের পর বীরভূমের নানুরে বিজয় মিছিল দেখলাম। শুরুর থেকে শেষ পর্যন্ত এখন অবধি ট্র্যাডিশন অব্যাহত। বীরভূমের এই বিজয় মিছিলে কাজল শেখ নেতৃত্ব দিয়েছেন এবং তার দাবি হচ্ছে বীরভূম আর বোলপুর দুটো আসনই এবার কয়েক লক্ষ ভোটে জিতে যাবেন তৃণমূলের প্রার্থী। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। আমরা 365 দিন পড়াশোনা করেছি, সর্বদা পরীক্ষার রেজাল্ট কী হবে তার মাধ্যমে একটা অনুভব করা যায়। নানু বিধানসভা মানুষ আবেগে উৎসাহিত হয়ে তারা আজ একটা বিজয় মিছিল আয়োজন করেছে। সেই বিজয় মিছিল তাদের সকলের সঙ্গে পা মিলালাম। গণতন্ত্রের প্রতি কোনো ন্যূনতম কোনো আস্থা আছে? যেটা আমি বললাম সেটাই তো হবে। তাহলে মস্তামি গুন্ডামি করে মুক্তাঞ্চল। দেখুন আবেগ তো ভোটে জেতার পর বেরোয়, ভোটের আগেও হয়তো থাকে, কিন্তু ভোট হয়ে যাওয়ার পর তো টেনশান থাকে। এইবারই শুধু দেখছি উচ্ছ্বাস বেরিয়ে আসছে সবার। এই যে লক্ষাধিক ভোটে জেতানোর আশ্বাস দিচ্ছেন কাজল শেখ, বিজয় মিছিল করে ফেলছেন, এরপরেও কি শতাব্দীরা খুশি না হয়ে পারেন? 2009 থেকে টানা 3 বার জিতেছেন, এবার চতুর্থবার হয়ে যাবে। বিরাট ব্যাপার কিন্তু, চারটিখানি কথা না। তৃণমূলের কোনো নেত্রীর এরকম রেকর্ড রয়েছে দেখেছেন এর আগে? অতি উৎসাহী কি শতাব্দীরা একটু বাড়াবাড়ি করে ফেলছেন নাকি? তিনি বলেছেন কি জানেন, এরকম শান্তিপূর্ণ ভোট নাকি বীরভূমে সচরাচর হয় না। শান্তিপূর্ণ হলো ভীষণভাবে। সবাই ভেবেছিল যে বীরভূম মানে কি পাবো ভেবেছিল, কিন্তু কিছু পায়নি। এবং বীরভূমে মানুষের এরকম শান্তিপূর্ণ ভোট কম মানে দেখেইনি আগে। আচ্ছা, এমএ পরীক্ষা দিয়ে কোনো পরীক্ষার্থী কি বলেন যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা স্নাতক স্তরে টুকে পাস করেছেন? প্রায় সেরকমই তো হলো ব্যাপারটা। এই বীরভূমেই 2009 থেকে ভোটে জিতছেন শতাব্দী, আর তিনিই বলছেন বীরভূমে নাকি এরকম শান্তিপূর্ণ ভোট দেখা যায়নি। তার মানে কি শতাব্দী অশান্তির ভোটে জিতে সংসদে গেছেন বারবার, একবার নয় 3 বার। পোর খাওয়া রাজনীতিক এমনিতে হয়তো না হতে পারেন তিনি সিনেমা স্টার ছিলেন, সেখান থেকে রাজনীতিতে এসছেন, কিন্তু 1.5 দশক তো সংসদে হাজিরা দিয়ে ফেলেছেন। এত বড় ভুল শতাব্দী করতে পারলেন? নিজেকেই এইভাবে অন্তত শান্তির পরীক্ষায় ফেল মারিয়ে দিলেন, নাকি নিজেকে নয় অন্য কাউকে ফেল করালেন? তাহলে ধরতে হবে যে হ্যাঁ, রাজনীতিটা তার এখন মজ্জাগত হয়ে গেছে আর কি। আসলে সাংসদ হওয়ার পর থেকেই অনুব্রত মণ্ডলের সঙ্গে তার একটা মন কষাকষি ছিল বলে নাকি চারপাশে শোনা টোনা যায় আর কি।
এখন অবশ্য সেরকম কোনো ব্যাপার নেই, কারণ এখন অনুব্রত তিহার যাপন করছেন। দল আশা করছে অবশ্য ভোটের পর মুক্তি পাবেন, কিন্তু তদন্তের গতি প্রকৃতিতে কি হবে না হবে জানি না আমরা। শতাব্দী কি কৌশলে বলে দিলেন না, বীরভূমে অনুব্রতর আমলে যা ভোট হয়েছে সব অশান্তির ভোট হয়েছে, এবং তাই যদি হয় তাহলে কাজল শেখের বিজয় মিছিলকেও কিন্তু একটু অন্য চোখে দেখতে হয়। কাজল তাহলে কার বিরুদ্ধে জয়টা উদযাপন করছেন, বিজেপি নাকি অনুব্রত মণ্ডল? তবে এটা জানি যে উনি অনুব্রত মণ্ডলের কাছে লোক পাঠিয়েছিলেন তিহার জেলে দেখা করার জন্য, এবং অনেক কিছু চেয়েও ছিলেন, সেটা হয়তো অনুব্রত মণ্ডল দেননি, সেটার আগে বলছে। গত কয়েকটা ভোটে চরম চরম ঢাক পাঠাবে, গুড় বাতাসা বিলি করবে, এখন আর বিজেপি তৃণমূলকেও বলছে এরকম কিছু। অনুব্রতের একটা বড় বাহিনী বিজেপি জন্য ভোট করার চেষ্টা করেছে। বীরভূমে কিন্তু তৃণমূলের আসন হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল, এটুকু বলতে পারি। বাদ্যকর দিল্লিতে, তাই কি এখন পর্যন্ত ওই ঢাকের বাদ দিয়ে আর বারুদের গন্ধ পাওয়া যায়নি? আর সেই অভাবটা এই মোহাম্মদ সেলিমরা তারা কি করছেন, অভাব অনুভব করছেন নাকি উপভোগ করছেন জানি না, নাকি পঞ্চায়েত নির্বাচন লোকসভার কোটাটা পূর্ণ করে দিয়েছে বলে এখন এই একদম শান্তিপূর্ণ নির্বাচন, এটাও জানি না। তবে নির্বাচন কমিশন কিন্তু এই চতুর্থ দফায় একটা অশনি সংকেত দেখেছেন, দেখে ফেলে বুঝেছেন যে আত্মতুষ্টিতে ভুগলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ভুগতে হবে। ফুটবলে এটা বলে জানেন তো, যে কোচেরা বলেন যে খেলার দুটো সময় খুব ডেঞ্জারাস, এক হচ্ছে যখন হাফ টাইমের কয়েক মিনিট আগে, আর এক হচ্ছে খেলা শেষের কয়েক মিনিট আগে। তখন দলগুলোর মধ্যে, খেলোয়াড়দের মধ্যে একটা বেশ গা ছাড়া ভাব আসে, এই হয়ে গেছে আর 1 মিনিট পরেই তো হাফ টাইম হয়ে যাবে, অথবা আর 1 মিনিট তাহলেই খেলা শেষ। আর এই সময়টাতেই যত অঘটন ঘটে যায়। নির্বাচন কমিশন মনে হচ্ছে এই থিওরিগুলো ভালো পড়ে নিয়েছে। আর এমনিতেও রাজ্যের আইন শৃঙ্খলার ইমেজটা জাতীয় স্তরে কীরকম সেটা তারা ভালোই জানে। বিশেষ করে যদি পঞ্চায়েত নির্বাচনটাকে মাথায় রেখে হোমওয়ার্ক করে, তাহলে তো ওই 60টা লাশের ছবি তাদের মনে আছে। আর 60টা লাশ এটা 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 যদি চোখের সামনে ছবিগুলো থাকে না, তাহলে আর কষ্ট করে বদনাম করার চক্রান্ত করতে হয় না, লাশই কথা বলে দেয়। আমরা ভাগ্যবান যে লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত কোনো রক্ত দর্শন করতে হয়নি। আর ভোট যত এগোচ্ছে ততই নিরাপত্তার ফাঁসটা টাইট করছে জাতীয় নির্বাচন কমিশন। এই যে 6ষ্ঠ দফার ভোট হতে চলেছে, কত কোম্পানি আসছে জানেন? 1000 কোম্পানি, মানে লাখখানেকের ওপরে লোক, কেন্দ্রীয় বাহিনী, তারা এখানে বুথ পাহারা দিতে আসছে। বুথ না, বাংলা পাহারা দিতে আসছে। শুধু বুথের ভেতরে নয়, আশেপাশের এলাকাতেও এবার জলপাইগুড়ির দিকে ঘুরে বেড়াতে দেখবেন। হ্যাঁ, এটা ঘটনা। বাহিনীর এই বাড়াবাড়িটা শাসক দলের পছন্দ হবে না, সেটাই স্বাভাবিক। এটা চিরকালীন এই ভূমিকাই পালন করে এসছেন শাসক আর বিরোধীরা। শাসকরা যে যখন শাসক থাকেন তারা এই বেশি বাহিনী এলে খুব একটা পছন্দ করেন না, আর বিরোধীরা খুশি হন। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। হাজারে হাজারে প্যারামিলিটারি আসবে। 5, 6, 7 নম্বর ফেজে তৃণমূলের কপালে কি আছে শুধু দেখতে থাকো। ভোটিং ক্যাম্পাস, বুথ এবং কম্পার্টমেন্ট যেখানে আমরা বোতাম টিপছি, ওটা 100% প্রোটেক্টেড দিয়েছে, তাই তৃণমূলের কোনো খেলা চলবে না। কেন্দ্রীয় বাহিনীর বাড়বাড়ন্ত আমরা প্রথম দিন থেকে লিখছি, আমরা প্রথম দিন থেকে লিখছি যে একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার, এখানে অতি সক্রিয়তা। শুধু তাই নয়, তার সঙ্গে দেখা যাচ্ছে যে একেবারেই ভোটাররা কাকে ভোট দেবেন সেখানেও প্রভাব খাটাচ্ছেন বিএসএফ এবং সিআইএস। জওয়ানদেরকে দিলে হবে না, জওয়ানদেরকে তার সাথে অ্যাক্টিভলি ভোটটা যেভাবে শান্তিপূর্ণ করতে যা যা করা দরকার সেটা করতে হবে। অনেক জায়গাতে আমরা জওয়ানদেরকে একটু ইনঅ্যাক্টিভ দেখছি, আর একটু অ্যাক্টিভ হতে হবে। ওই বিশাল সংখ্যক আধা সেনার একাংশ আজ সন্দেশখালীতে পৌঁছেছে। সুন্দরবনের ফাঁড়িতে ওই জলপাই ক্যামোফ্লেজের স্রোতটা কিন্তু ক্রমশই বাড়বে। আর এর উল্টো ছবিটা কোথায় দেখতে পাবেন? কাশ্মীরে। কাল শ্রীনগরে ভোট হলো, নিরাপত্তা ছিল, অবশ্যই ছিল, কারণ নিয়ন্ত্রণের রেখার ওপারে আমাদের এমন একটা প্রতিবেশী রাষ্ট্র রয়েছে যে ওরকম প্রতিবেশী থাকার থেকে অন্য কিছু থাকা ভালো, আর কি না থাকা ভালো। কিন্তু তারপরেও
কাশ্মীরে উৎসবের মেজাজেই ভোটটা হলো। যারা এতদিন ভোট বয়কট করতেন তারা লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন, যারা ভোট বয়কটের ডাক দিতেন তাদের ভোটের লাইনে দাঁড় করানো কিন্তু চারটিখানি কথা নয়। আমাদের রাজ্যে দলে দলে কেন্দ্রীয় বাহিনী আসছে, এ নিয়ে আক্ষেপ করলেই শুনতে হবে যে ওই রাজ্যকে বদনাম করার চক্রান্ত চলছে। কিন্তু এই কাশ্মীরকে দেখার পর একটা কথা বলুন তো, এভাবে আর কতদিন আমাদের সত্যকে অস্বীকার করতে হবে? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকটা বোমা, প্রত্যেকটা লাশের ছবি নিমেষে বিশ্বজুড়ে সবার কাছে পৌঁছে যায়। চক্রান্তের অভিযোগের চাদরে বাংলার লজ্জা আর কতদিন আমরা ঢাকা দিতে পারবো বলুন তো? কনস্পিরেসি আর করাপশনের কল্যাণে এমনিতেই তো লজ্জা কিছু কম পড়েনি। ভোটের সময় অশান্তির আশঙ্কায় কনফিউশনটা না হয় নেতারা নাইবা তৈরি করলেন। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.